স্টকটা যে ডিরেকশানে চলছে ওই ডিরেকশানে সে কত দ্রুত চলতেছে এবং কোথায় মানে দামটা অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে সেটাকে আমরা বলি ওভারবট, আর কোথায় অনেক বেশি কমে গিয়েছে সেটাকে বলি আমরা ওভারসোল্ড। ওকে, সো এটা হচ্ছে মোটামুটি আরএসআইয়ের বিষয়। আমরা এখন আরএসআইয়ের ছবি দেখবো, আর আরএসআইটা কেমন এবং কি বিষয়গুলো সেটা আমরা দেখব। ওকে, আমরা চলে যাই, দেখি আমরা স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা, আমরা কি স্ক্রিনটাকে দেখতে পাচ্ছি? ওকে, তো আরএসআই একটা হচ্ছে দিস ইজ এ রেঞ্জ বাউন্ড ইন্ডিকেটর। রেঞ্জ বাউন্ড মানে আরএসআই একটা নির্দিষ্ট রেঞ্জ আছে। রেঞ্জটা কি হচ্ছে? রেঞ্জটা হচ্ছে 0 to 100। এটা হচ্ছে 0 আর এটা হচ্ছে 100। 0 to 100, এই 0 to 100-এর ভিতরেই আসলে আরএসআই ঘোরাঘুরি করে থাকে। আচ্ছা, এবং এই যে আমরা দেখতে পাচ্ছি যে 14 ডেজ আরএসআই 14 দিন, এটা হচ্ছে ডিফল্ট সেটিং এটা আছে, মানে সমস্ত জায়গায় এই 14 দিনই দেখবা। আর যদি কেউ ব্যক্তিগতভাবে এটাকে কম বেশি করতে চায় সে করতে পারে, বাট 14 দিনটা হচ্ছে মোর অ্যাকসেপ্টেড অ্যান্ড মোর মোটামুটি অ্যাকুরেসির কাছাকাছি যায় বিদায় সবাই এটাকে ইউজ করে থাকে। ওকে, তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে ওভারসোল্ড লেখা আছে 30 আর ওভারবট 70। তো আরএসআই বেসিক্যালি আমি যেটা বলেছিলাম যে এটা 100। ওকে, 0 to 100, আমি এখানে চলে আসছি। আমরা হচ্ছে 0 to 100-এর ভিতরে আসলে থাকে। এইখানে হচ্ছে আমাদের এর 20-র নিচে হচ্ছে 0 আছে, আর এইখানে হচ্ছে 100 আছে। তো এখানে আমরা সেটা দেখানোর চেষ্টা করেছি এখানে যে দিস ইজ 20, 40, 60, 80, উপরে হচ্ছে 100 আছে, আর এর নিচে হচ্ছে 0 আছে। তো যেহেতু কখনোই আসলে 0-তে যায় না, আবার কখনো 100-এ আসলে যায় না বিধায় এই দুটাকে নর্মালি উল্লেখ করা থাকে না, বাট গ্রাফে থাকে, আমরা দেখাবো গ্রাফে মাঝে মাঝে থাকে লেখা, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে থাকে না। তো এখন যখনই কোনো আরএসআইয়ের লেভেলটাকে এটা থেকে এটা একটু ক্লিয়ার, আগেরটা একটু ক্লিয়ার ছিল, আমরা এখানে চলে যাই। এই যে আমাদের আরএসআই যে লাইন যেটা আছে, এই আরএসআই লাইনটা ড্র করা হলো। ড্র করে যদি আমরা আরএসআইটি কখনো যদি আমরা দেখি যে 30 এর নিচে চলে এসছে, 30-এর নিচে যদি চলে আসে তাহলে এটাকে আমরা বলি ওভারসোল্ড। মানে হচ্ছে যে এখানে শেয়ারের প্রাইসটা আন্ডার ভ্যালুড হয়ে গেছে। শেয়ারের প্রাইসটা যেটা যৌক্তিক প্রাইস যেটা হওয়ার কথা ছিল আসলে তার থেকে কমে গেছে। এটা একটা ইন্ডিকেশন আমাদেরকে দেয়। আর যখন এটা 70-র উপরে চলে যায় তখন এটা বলে যে ওভারবট, মানে এটার দামটা বেড়ে গেছে, মানে এখন আমাদের অ্যালার্ট হওয়া উচিত। আচ্ছা, এখন কোশ্চেন থাকতে পারে যে স্যার আরএসআই কি 70-তে টাচ করলেই আমি সেল করে দিব? ন, আমরা আরএসআই 70-তে টাচ করলে আমরা সেল করব না। কারণ হচ্ছে যে আরএসআই 70-র উপরে অনেক দিন থাকতে পারে, 80 পর্যন্ত যেতে পারে, 85 পর্যন্ত চলে যেতে পারে। তো যদি আমরা দেখি যে আমাদের ট্রেন্ডটা অত্যন্ত স্ট্রং ট্রেন্ডে রয়েছে, আরএসআইটা 70-র উপরে আছে, বাট তখন আমরা এটাকে আসলে বিক্রি করব না, তখন আমরা হোল্ড করব এবং আমরা দেখার চেষ্টা করব যে অন্য ইন্ডিকেটরের সাথে অন্য কোনো ইন্ডিকেটর আমাদেরকে কোনো নেগেটিভ সিগন্যাল দিচ্ছে কিনা যে এখন বেরোয় যাওয়া উচিত। তাহলে আমরা যদি সেটা দেখতে পাই তাহলে আমরা বেরোয় যাবো, আদারওয়াইজ আমরা ওয়েট করব যে ঠিক আছে আমরা দেখি আরও আরএসআই উপরের দিকে যায় কিনা। কারণ আরএসআই নট নেসেসারিলি যে আরএসআই 70 টাচ করার সাথে সাথেই পড়ে যাবে। আরএসআই ক্যান গো আপ টু 85, 90 পর্যন্ত চলে যেতে পারে। সুতরাং উইল ওয়েট, বাট দিস ইজ এ ওয়ার্নিং। আমাদেরকে 70 ক্রস করা মানে আমাদেরকে একটা ওয়ার্নিং দিল যে এখন ইউ গট টু বি অ্যালার্ট, তোমার এখন অ্যালার্ট হইতে হবে যে কোনো মুহূর্তে এখান থেকে কিন্তু প্রাইস কমতে পারে। এই বিষয়টা আমাকে অ্যালার্ট করে দিচ্ছে যে তোমরা নাও গেট অ্যালার্ট, যে কোনো টাইমে কিন্তু এখান থেকে সে কমে যেতে পারে। তো আমি যদি প্রিপেয়ার্ড না থাকি তাহলে সেই ক্ষেত্রে আমি হয়তো এটা মিস করতে পারি। এটার জন্যই এই 70-র ইয়েটা দেওয়া। আচ্ছা, এখন কে জন্য জয়েন করতে চাচ্ছে, কীভাবে জয়েন করাই? দাঁড়াও,
কোন জায়গায় চাপ দিব? আচ্ছা দেখি। ওকে, সো আমরা আবার অ্যাট দ্য সেম টাইম অনেক সময় আরএসআই 30 এর নিচে চলে আসলেই যে আমি কেনা শুরু করব, দ্যাট ইজ অলসো নট নেসেসারি। কারণ আরএসআই 30-এর নিচে থেকে কিন্তু আরও নিচে যেতে পারে। ইট ক্যান গো আপ টু 20, 18 এ পর্যন্ত যেতে পারে কিন্তু, বাট ইট উইল নেভার কাম টু জিরো। তো ওরকম লেভেল আসবে না। বাট আমরা 30 ক্রস করলেই কেনা শুরু করব না, তাহলে আমাদের ফান্ড শেষ হয়ে যাবে। আমরা ওয়েট করব যে দেখি আরও কমে কি না। কখন আমরা কেনা শুরু করব? যখন আরএসআই এর নিচে নেমে যাওয়ার পরে 30টাকে ক্রস করবে তখন আমরা কেনা শুরু করব। আর যদি এরকম কেউ থাকি যে না ঠিক আছে, আমার এই আরএসআই 20-এ নামছে, যদি 20-এ নামাই আমি কিনতে চাই, প্রয়োজনে যদি আমাকে 2 সপ্তাহ ওয়েট করতে হয় অসুবিধা নেই, আমি তো কম দামে পাচ্ছি। যদি এরকম কেউ চিন্তা করে, তার জন্য ওকে মোর সেফ, সে সেফলি কিনতে পারে। আর যদি কেউ চিন্তা করে না আমি বেশি দিন আমার টাকাটাকে আসলে আটকে রাখতে চাই না, কারণ ওই 20 লেভেলে, 15 লেভেলে বা 18 লেভেলে বা 22 লেভেলে কতদিন থাকবে আই ডু নট নো। তো সুতরাং আমি আমার টাকাটা এখন এনগেজ করব না, আমি যখন আরএসআই যখন 30 ক্রস করবে তখন আমি কিনতে পারে, অসুবিধা নেই। বাট আমরা আগেও কিনতে পারি, যারা দোজ হু ওয়ান্ট টু গিভ টাইম দিতে চাচ্ছে, আমি টাইম দিব, অসুবিধা নেই, এটা কম দামে তো পাচ্ছি, হতে পারে, কোনো সমস্যা নাই। সো মোটামুটি এটা হচ্ছে আরএসআইয়ের ইয়েটা। বাট আরএসআই এই যে 70-30 যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা আসলে একদম সেই শুরু থেকেই তৈরি করা হয়েছিল। তো এখন আমাদের কিছু জিনিস একটু খেয়াল রাখতে হবে, যেখানে আসলে আমরা নর্মালি 50 আরএসআই যখন যায়, 50 আরএসআই হচ্ছে একটা নিউট্রাল জায়গা। কারণ আমরা কিন্তু প্রথমেই যদি খেয়াল করি যে এই 14 দিনের ভিতরে কখন 50 হবে, যখন 7 দিন প্লাস ছিল, 7 দিন মাইনাস ছিল, তাহলে কিন্তু 50 হবে। আর যদি 8 দিন যদি প্লাস থাকে আর যদি 6 দিন যদি মাইনাস থাকে, তাহলে কিন্তু আমার যে ভাগফল যেটা হবে সেটা কিন্তু 50-র উপরে চলে যাবে। মানে তখন আমার আরএসআইটা 50-র উপরে চলে যাবে। তার মানে এখানে আমাদের গেনারের সংখ্যা বেশি। তা আমরা নর্মালি 50টাকে নিউট্রাল জোন ধরে থাকি। 50-র উপরে যখন যাওয়া শুরু করে, তার মানে এইখানে শেয়ারের বৃদ্ধিপ্রাপ্ত দিনের সংখ্যা বেশি, মানে শেয়ার বেশি দিন বাড়ছে, কম দিন কমছে। তো এটা ইন্ডিকেশন যে না, শেয়ার এখন একটা মোমেন্টাম পাচ্ছে, পজিটিভ মোমেন্টাম। আর উল্টা দিকে হবে, যদি আমাদের 50-এর নিচে যদি থাকি, তার মানে যত নিচে যাচ্ছে তার মানে হচ্ছে তত বেশি লুজিং ডেজ, মানে আমরা আমাদের শেয়ারের দাম কমার দিনের সংখ্যা বেশি আর দাম বাড়ার সংখ্যা হলো কম। আমরা কি এই জায়গাটা বুঝতে পেরেছি? কি কেউ কথা নাই কেন? কি বুঝতে পারলাম জায়গাটা? আচ্ছা ঠিক আছে। প্রথম হচ্ছে আমি বলি, আমাদের 30 লেভেল হচ্ছে ওভার শোল্ড লেভেল আমরা বলি, এবং 70 লেভেলটাকে ওভার বট পজিশন আমরা বলি। যদি আমরা 70-র উপরে চলে যাই, তাহলে আমাদেরকে অ্যালার্ট করে যে এখন তোমরা অ্যালার্ট হও, যে কোনো মুহূর্তে হয়তো বা প্রাইসটা কমা শুরু করতে পারে। বাট নট নেসেসারিলি যে এখানে তুমি বিক্রি করে বেরোয় যাও, সেরকম কথা বলে না। আবার 30-এর নিচে নামলেই যে আমাদেরকে কিনতে হবে তা না, আরও নিচে নামতে পারে। এখন আমরা ওয়েট করতে পারি যে কত দূর নামে। আবার কত দূর নামার পরে আমি যে ওইখানে যে কিনে ফেলবো, এটাও নেসেসারি না। যদি কেউ চিন্তা করে যে না কতদিন নিচে থাকবে আমি তো জানি না, তো সুতরাং আমি 30 ক্রস করলে কিনতে পারে। অথবা কেউ যদি মনে করেন আমার ফান্ডটা যদি বেশি দিন আটকে থাকে, অসুবিধা নাই, যদি 10-15-20 দিন বসে থাকতে হয়, আমি 2 টাকা কমে কিনতে চাই, তাহলে সে ওই জায়গায় কিনতে পারে, কোনো সমস্যা নাই। আরেকটা বলেছিলাম যে যেহেতু আমাদের 0 থেকে 100 হচ্ছে আমাদের এই আরএসআই এর রেঞ্জটা, তো এর 50 হচ্ছে মিডিয়াম মাঝামাঝি রেঞ্জ। তো 50 যেখানে রেঞ্জটা আছে, 50 মানে হচ্ছে যে যদি আমি 14 দিনের বা যদি আমি 20 দিনের আরএসআই নিই, তার মানে 10 দিন শেয়ারের দাম বেড়েছিল,
10 দিন কমেছিল, তার কারণেই তো ভাগফল 50-তে যাচ্ছে। তো যদি আমার 50 থেকে বেশি হয়, তার মানে আমার 20 দিনের ভিতরে দাম বাড়ার সংখ্যার দিনের সংখ্যা বেশি ছিল, আর দাম কমার দিনের সংখ্যা কম ছিল। আর যদি 50-এর নিচে থাকে, তার মানে আমাদের কমার সংখ্যাটা বেশি ছিল, বাড়ার সংখ্যাটা কম ছিল, বিধায় সে 50-এর নিচে চলে গেছে। আর যত বেশি নিচে যেতে থাকবে, তার মানে তত বেশি দিন আমাদের শেয়ারের দাম কমেছে। এই যাচ্ছে, এটা সিম্পল হিসাব একটা। এই যে বুঝতে পারছি এখন আমরা। ওকে, তাহলে আমরা এখন চলে যাব, দেখি আমাদের ইন্ডেক্সে আমরা যাই, আমরা একটু দেখি ইন্ডেক্সে কি অবস্থা আমাদের ইন্ডেক্সটা আছে, আমরা একটু দেখার চেষ্টা করি। ওকে, সো এইখানে আমাদের আরএসআইটা সেট করা আছে। ওকে, আমরা দেখি এখানে এমএটাকে কেটে দিই। এখন আসি আমরা। সো নাও উই ক্যান সি হিয়ার, আমরা দেখতে পাচ্ছি এখানে 20, 30, 40, 50, 60, 70, 80 পর্যন্ত দেওয়া আছে, আর উপরে এটা দেওয়া নেই। যখন যদি ইন্ডেক্স কোনো কারণে যদি এরকম 80 ক্রস করে চলে যায়, তখন আবার ওইটা দেখা যাবে, তখন 100টা তখন বের হবে, তখন গ্রাফের কারণে ছোট করে দেওয়া হয়েছে, রাইট। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে আমরা যখন এই যে আমি বলেছিলাম যে 30 হলেই যে আমাদের কিনতে হবে তা না, দেখো 30-এর নিচে নামার পরে আরও নামছিল, এখানে চলে আসছিল কোথায়, 26-এ চলে আসছে। ওকে, 26-এর পরে একটু উঠার চেষ্টা করছিল, পর আবার নেমে গেছে, আবার নেমে কোথায় আসছে, এটা চলে আসছে 24-এ। 24-এর পরে কোথায় আসছে, 24-এর পরে চলে আসছে হচ্ছে 20-এ, 20 পর্যন্ত নেমে গেছিল। আচ্ছা, এখন কেউ যদি চিন্তা করে না, ঠিক আছে, আমি 30 যখন ক্রস করবে, 30 ক্রস করা মানে কি, তার মানে তার এই দিন, এইখানে এই দিন সে শেয়ারটা কিনবে। ওকে, ও যদি চিন্তা করে না আমি একটু 20-এ নামছে, আর কতই বা নামবে, সুতরাং আমি এখানেই কিনবো, যদি প্রয়োজন 1-2 দিন ওয়েট করলে আমি ওয়েট করবো, তখন সে কিনতে পারে। এখানে কিনলে সে কম দামে পাচ্ছে। এখানে ইন্ডেক্স হচ্ছে 4885, আর এই দিনের ইন্ডেক্সটা কিন্তু 490-4901-এ চলে গেছে, আর এটা ক্লোজ হয়েছে 5010-তে গিয়ে। তো এই যে বিষয়টা হচ্ছে যে যখন আমি শেয়ারটাকে যদি আমার ওভারসোল্ড যা জোনে চলে আসে, তাহলে আমাদের যখন 30 ক্রস করে, তখন যদি আমরা সময় মনে করি যে আমি সময় ওয়েস্ট করতে চাই না, তাহলে আমি কিনতে পারি, আদারওয়াইজ আমি এখানেও কিনতে পারি। ওকে, এখন আমি যেটা বলেছিলাম যে 50, এই যে 50 লাইন, যেটা এখানে হলো 50 লাইন, রাইট। এই 50 লাইনের উপরে থাকা মানে হচ্ছে এখানে আমার 14 দিনের, যেহেতু এখানে আমাদের হিসাবটা আছে 14 দিনের, তো 14 দিনের ভিতরে হাফ হচ্ছে 7 দিন 7 দিন, তার মানে 7 দিনেরও বেশি দিন হচ্ছে সে আপ ট্রেন্ডে ছিল। এখন আমরা হিসাব করি 14 দিন, এখান থেকে আসি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, এই হলো 14 দিন। তো 14 দিনের ভিতরে আমরা লাল কয়দিন হয়েছে, 1, 2, 3, 4, 5, 6 দিন লাল, আর 8 দিনই ছিল হচ্ছে গ্রিন। তো এই যে যেহেতু গ্রিনের সংখ্যা বেশি ছিল, এই জন্য কিন্তু সে 50-এর উপরে চলে গেছে, বুঝতে পেরেছি। আর যদি আমাদের উল্টা হইতো, যদি 8 দিনের যদি উল্টা হইতো যদি, তাহলে সেই ক্ষেত্রে তখন দেখা যেত যে ও আমাদের এই নিচে চলে আসতো, ওই যে এই 50-এর নিচে চলে আসতো। তার মানে 50-এর উপরে থাকা মানে আমরা গেস করতে পারি যে এখানে যে গেইনারের মানে নাম্বার অফ ডেজ, যে দিনগুলোতে শেয়ারের দাম বেড়েছে, এটা একটু বেশি। ওকে, এই যেখানে এখানে কম ছিল, সেখানে দেখবো যে আমাদের যে 14 দিন যদি আমরা এখান থেকে হিসাব করি, 14 দিনের ম্যাক্সিমাম দিন ছিল ডাউন ট্রেন্ডে। এই যে আমরা দেখতে পাচ্ছি অনেক বেশি লাল ছিল এইসব জায়গাতে। তো এইভাবে আমরা জিনিসগুলোকে করে থাকি। তো নর্মালি আমরা 40 থেকে 55 পর্যন্ত, 40 থেকে 55 পর্যন্ত, এই যে যদি এই জোনের ভিতরে যদি আমাদের আরএসআই মুভমেন্ট করে,
তাহলে ওইটাকে আমরা আসলে বলি আরএসআই সাইডওয়েজ জোনে আছে। এখন এই যে মার্কেটটা আসলে এই সাইডওয়েজ কেন আমরা বলতেছি যে মার্কেট সাইডওয়েজ আছে, আমি জাস্ট একটু এঁকে দেখাই, তোমরা দেখলে বুঝবা যে 55 বললাম যে 55, আচ্ছা 56, 55, এইখান থেকে যদি আমরা একটা রেখা আঁকি 55, সরি ধর 55 ধরি। আচ্ছা, আর হচ্ছে আমি বললাম কত 40 থেকে 55, এখানে যদি আমরা একটা লাইন টানি আর একটা, এই যে আমাদের যে লাইনটা, এই যে 40 থেকে 55 পর্যন্ত যে লাইনটা, যে জোনটা বা এই যে এরিয়াটা, এই এরিয়াটা যদি বা আমাদের আরএসআই মুভমেন্টটা যদি এরিয়ার ভিতরে হয়, তাহলে এটা দিস ইজ এ সাইডওয়েজ মুভমেন্ট। এখানে কোনো ট্রেন্ড আসলে ক্রিয়েট হচ্ছে না, মানে এখানে দুর্বল, মানে এটা আমাদের দুর্বল, সুতরাং এই সমস্ত জায়গায় আমাদের কখনো এন্ট্রি নেওয়া ঠিক না। ঠিক আছে, তো এই যে সাইড বলো। দ্যাট মিন্স হচ্ছে আরএসআইটা হচ্ছে আমাদের যেদিনকে আমরা হিসাব করতেছি তার প্রিভিয়াস 14 দিন, না ওই দিন সহ, রাইট, ও প্রিভিয়াস মানে ওই দিন সহ প্রিভিয়াস 13 দিন, হ্যাঁ 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 14 দিনের এই অনুযায়ী হচ্ছে আস্তে আস্তে আগা যাবে। রাইট 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 রাইট, ঠিক আছে। আচ্ছা, তো এখন হচ্ছে যে আমাদের আমরা এই 40 থেকে 55টাকে আমরা ধরে নিই যে এই জায়গায় যদি আরএসআই মুভমেন্ট করে, তাহলে আরএসআইয়ের আসলে ডেফিনিট কোনো ও ট্রেন্ড পায় নাই, হ্যাঁ, ও সাইডওয়েজ আছে, ও কোনো আসলে ও নিচেও আসতে পারে, উপরেও যেতে পারে। তো সুতরাং দ্যাট ইজ এ কনফিউজিং স্টেট অফ আরএসআই একটা কনফিউজিং স্টেট। বাট যখন সে 55 ক্রস করে যায় উপরের দিকে, তখন আমরা বলি যে মোটামুটি ডাউন ট্রেন্ড, আপ ট্রেন্ড শুরু হয়েছে, রাইট, নর্মালি সেটা করা হয়। আচ্ছা, এইখানে আরও কিছু বিষয় আমাদের জানতে হবে, সেটা হচ্ছে যে এখানে যদি আমরা দেখি ওই যে হায়ার হাই হায়ার লোজ আমি বলেছিলাম, যে তোমার যদি খেয়াল থাকে আমরা দেখব যে আরএসআই রেজিস্ট্যান্সটা কোথায় আমরা দেখি। আরএসআইরও তো রেজিস্ট্যান্স আছে, আরএসআইরও সাপোর্ট আছে। তো আরএসআইয়ের এই জায়গা হচ্ছে সাপোর্ট, এই যে লেভেলটা যদি আমরা বলি 36 লেভেলে আরএসআইয়ের সাপোর্ট আছে, কারণ এইখানে একবার ঘুরে গেছে 36 থেকে, হ্যাঁ, এইখানে একবার ঘুরে গেছে 36 থেকে, এইখানে 36 থেকে সে ঘুরে গেল। সো 36 আরএসআই হ্যাজ বিকাম এ সাপোর্ট হয়ে গেছে এখন আমাদের ইন্ডেক্সের জন্য। আচ্ছা, রেজিস্ট্যান্সটা কোথায় হচ্ছে, আমরা বারবার আরএসআইটা এই জায়গায় এসে বাড়ি খাচ্ছে, এই যে 53 54-এ এসে দেখো কতবার এইখানে 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 এতবার, এই যে এইখানে এতগুলা টাইম, প্রায় 7-8 বার এই জায়গায় এসে আরএসআই উপরের দিকে যেতে পারেনি, নিচের দিকে চলে আসছে। তার মানে ওই জায়গায় দি রেজিস্ট্যান্স ইজ ভেরি স্ট্রং দেয়ার, ওইখানে সাংঘাতিক বড় স্ট্রং রেজিস্ট্যান্স এসে আছে। যদি এই আজকের আগামী দিনটা যদি আমাদের পজিটিভ হয়, আগামী দিনটা যদি পজিটিভ হয়, তাহলে ইটস এ গুড সাইন। কারণ সেই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আমাদের এইখানে নেমেছিল, নামার পরে এই যে উঠলো, এখান থেকে এই যে আজকে একটু নামছে, আবার যদি উঠে চলে যায়, সো দ্যাট গিভস আস এ ক্লিয়ার ইন্ডিকেশন যে আমাদের ট্রেন্ড ইজ গোয়িং টু গো আপ। এটা আমাদের উপরের দিকে যাওয়ার একটা সম্ভাবনা, এবং খুব জোরালো সম্ভাবনা তৈরি হয়ে গেছে। আচ্ছা, যখনই এটা উপরের দিকে যাবে, তখন কিন্তু আমাদের এই যে বারবার আমরা বাধা পাচ্ছিলাম 5250 5240 লেভেলে বারবার, ওই যে দেখো, যদি আমরা একটা রেখা আঁকি, আমরা এখানে দেখতে পারবো যে আমাদের ইন্ডেক্সটা কতবার এখানে বাধাগ্রস্ত হচ্ছে। এই জায়গায় যতবার চেষ্টা করছে, ততবারই এখানে বাধা পেয়ে নিচে নেমে গেছে। এই যে 5240 থেকে 4250-এর ভিতরে। তো যখনই এর মাথাটা ঘুরবে, কখন ঘুরবে, যখন এটা ব্রেক করে যাবে, এই যে 5250টাকে যখন সে ব্রেক করতে পারবে, অনলি দেন উই ক্যান সি আমাদের একটা ব্রেকআউট হয়ে গেছে। মানে এখন ওই ব্রেকআউটটা হওয়া অত্যন্ত জরুরি, এবং এই ব্রেকআউটটা হওয়ার জন্য আমাদের একটা বড় ভলিউম হইতে হবে, এবং একটা ইন্ডেক্সটা অনেক
অনেক বেশি বাড়তে হবে একদিনে, রাইট? হয়তো 20-25 পয়েন্ট যদি একদিনে টান দিয়ে বেড়ে যায় তাহলে আমাদের, এবং ভলিউম যদি মনে করো আবার এই 450-500-550 কোটির মতো যদি হয়ে যায়, তাহলে দ্যাট ইজ এ ভেরি গুড সাইন ফর আস দ্যাট মার্কেট উইল র্যালি। আদারওয়াইজ এখনও কনফিউশন আমাদের মার্কেট আছে, যে মার্কেট উপরে যাবে না নিচে যাবে, স্টিল কনফিউশন, ঠিক আছে? ওকে, সো এইটা হচ্ছে মোটামুটি আমরা আরএসআইয়ের বিষয়টা দেখলাম, যে এই যে আরএসআই যখন নিচে ছিল তখন কিন্তু প্রাইসও নিচে ছিল। এই যে আমরা যদি ফলো করি আরএসআইটাকে, যদি ফলো করি আমাদের এই ক্যান্ডেলের সাথে, তাহলে কিন্তু ইট গিভস এ ক্লিয়ার কেনার এটা আমাদের জায়গা আমাকে বলে দিচ্ছে, কেনার জায়গা আসলে এইখানে কেনার জায়গা কিন্তু আমাকে বলছে এখানে যে এখানে কিনতে হবে, ঠিক আছে? এইখানে ছিল, সো এইখানে ইজিলি এখানে কেউ কিনলে তাকে ইন্ডিকেশন দিচ্ছে তো, এবং তাকে কিন্তু এইখানে আবার আমরা দেখতে পাচ্ছি যে এইখানে 70 ক্রস করে যাওয়ার পরে আমি তোমাদেরকে বলেছি যে আমাদেরকে সবসময় এর মাথাটার দিকে একটু খেয়াল রাখতে হবে, যে মাথাটা আসলে কোন দিকে নিচ্ছে, মাথাটা কি নিচের দিকে যাচ্ছে নাকি মাথাটা খুব স্ট্রেট উপরের দিকে থাকতেছে। তো এই একটা ইন্ডিকেটর, আর দুইটা হচ্ছে ক্যান্ডেলগুলো একটু কিছু জিনিস আমাদেরকে বলে, বাট আমরা এখন ক্যান্ডেল নিয়ে আলোচনা করতেছি না, এটা নিয়ে পরে আলোচনা করব। শেষ হয়ে গেলে ইন্ডিকেটরগুলোর সম্পর্কে আমরা ভালো জানার পরে একটা করে ক্যান্ডেল নিয়ে আমরা আসবো তখন, কারণ একবার জানতে গেলে আমরা কনফিউজ হয়ে যাবো, কিছু বুঝতে পারবো না তখন। তো সুতরাং এখানে আমাদের ইজিলি উই হ্যাড এ চান্স টু বাই, বা এখানে না পারলে এখানে কিনতে পারতাম। এই যে আমি বলছিলাম ঠিক আছে আমি 30 ক্রস করলে কিনবো, কেন এখানে কিনতাম, এখানে কিনলে কবে 1 টাকা বেশি দিয়ে কিনতাম, নো প্রবলেম, এখানে বিক্রি করে দিতে পারতাম। আচ্ছা, আবার যখন আমি দেখতেছি যে এই ক্যান্ডেলের একটা মজেজা আছে, মানে এই ক্যান্ডেলের একটা ইন্ডিকেশন আছে, যে এই ক্যান্ডেলটা দেখলে কি বুঝবো আমরা, ঠিক আছে? সো এই ক্যান্ডেলটা যারা রিড করতে পারে তারা কিন্তু এখানে, ওকে আমি এই দিন বুঝতে পারলাম না, তাহলে তো আমি এই দিন তো বুঝতে পারছি, তা আমি এইখানে কিনতে পারতাম, রাইট? ওকে ওকে বাদলাম, এটা আমি বুঝি নাই, ঠিক আছে, আমি যেহেতু এইখানে ছিল আমি আর রিস্ক নিই নাই যে কোন দিকে যায় না যায়, বাট এইখানে আমি তো অবশ্যই কিনতে পারতাম, রাইট? আচ্ছা, এখন আমি যেটা বলেছিলাম এম এর কথা বলেছিলাম তোমাদেরকে, এম এ বা ইএমএ, আমি বলেছিলাম যে ইএমএ, আমরা যদি এটা ইএমএ প্লেস করি, ইএমএ ক্রস, ওকে এইখানে আছে হচ্ছে 9 days 26 days, আমরা এটাকে বাড়াই দিব, এটা চলে যাব আমরা হচ্ছে 20 এখানে চলে যাবো 50-তে, এটা হচ্ছে হুইচ ইজ মোর অ্যাকুরেট, এটা অনেক অ্যাকুরেট, এবং এটা হচ্ছে মিড টার্ম, যারা মানে শর্ট টার্ম যারা ইনভেস্টার তাদের জন্য এটা, যে আমরা মোটামুটি শর্ট টার্মের জন্য ইনভেস্ট করে থাকি বিধায় এটা আমাদের জন্য অত্যন্ত ভালো একটা ইন্ডিকেটর। ওকে, এখন আমরা দেখি, আমি বলেছিলাম যে শর্টার টাইম ফ্রেমের ইএমএ যখন লঙ্গার টাইম ফ্রেমের ইএমএকে নিচের থেকে উপর দিকে ক্রস করবে তখন আমরা শেয়ার কিনবো। এই যে এখানে ক্রসটা হলো, আচ্ছা দেখো এইখানে ক্রস হলো, আবার এইখানে আরএসআইও আমরা দেখলাম যে উপরের দিকে যাচ্ছে, তো সুতরাং এইখানে আমি একটা ইন্ডিকেশন পাচ্ছি যে আমি এখানে শেয়ার কিনতে পারি, যে ক্রসিং আমি কিনতে পারি। ওকে, তো দুইটা জিনিস মিলে যাচ্ছে, আমার এটাও মিলতেছে এটাও মিলতেছে। ওকে, এইখানে যখন আমি বলছিলাম যে উপর দিক থেকে নিচে ক্রস করে নিচের দিকে আসবে, উপর দিকে ক্রস করে, তখন আমরা উই শুড সেল দি শেয়ার, আমাদের এখানে বিক্রি করে দেওয়া উচিত। তো সুতরাং কেউ যদি এইখানে যদি বিক্রি করে দিত তার জন্য ভালো হতো, বাট এটা বোঝার কথা ছিল, কারণ এই ক্যান্ডেলটার সিগনিফিকেন্ট দেয় যে এখানে বিক্রি করে দেওয়ার কথা ছিল, বিকজ এর চেষ্টা করেছিল এই পর্যন্ত নিয়ে, বাট রিজেক্ট হয়ে গেছে, এটা বলে রিজেকশন ক্যান্ডেল, রিজেক্ট হয়ে গেছে, এই প্রাইসটা রিজেক্ট হয়েছে, এখানে বায়াররা অ্যাকসেপ্ট করে নাই এই পর্যন্ত যাইতে বা এইখানে ধরে রাখতে প্রাইসটাকে, যার ফলে এটা কমে গেছে। তো এটা যে ক্লিয়ার ইন্ডিকেশন যে তোমার এই দিন না পারলে পরের দিন শেয়ারটাকে বিক্রি করে দেওয়া উচিত। ওকে, তারপর আমরা যারা বুঝতে পারলাম না তারা আমাদের এইখানে বিক্রি করে দেওয়া উচিত। স্টিল আমি যদি এইখানে কিনতাম, এখানে বিক্রি করলেও কিন্তু আমার 2 টাকা 3 টাকা লাভ থাকতো। সো দিস ইজ হাউ এই ইন্ডিকেটরগুলো একটা পর একটা আমাদেরকে কাজে লাগে। ওকে, সো আমরা আমাদের নেক্সট এটা ছিল আমাদের বোলিং। আচ্ছা, এইখানে আরও কিছু বিষয় আছে, একটা আরএসআই ডাইভারজেন্ট বলে, তো আমি ডাইভারজেন্টটা এখন তোমাদেরকে বলবো না, কারণ এখন বোলিঙ্গার ব্যান্ডটা দেখায় আসি আমরা, তারপরেরটা শেখার পরে এরপরে যখন আমরা 2 একদিন চর্চা করার পরে দেন আমরা আর একটু ক্রিটিক্যালগুলোতে যাব, কারণ ওই ক্রিটিক্যালটা মাথায় ঢুকাইতে গেলে তোমাদের এটা কনফিউজড হবে যে এতগুলা মনে রাখা যাবে না আসলে।
মানে আমি তোমাদেরকে বলে রাখি, আরএসআই ডাইভারজেন্ট নামে একটা কথা আছে, সেটা আমরা পরে শিখব। ওকে, সো এটা ওয়াজ অল অ্যাবাউট আরএসআই সম্পর্কে এতটুকু মোটামুটি জানলে আপাতত চলবে। এখন আমরা চলে যাই বোলিঙ্গার ব্যান্ড। বোলিঙ্গার ব্যান্ডও একটা হচ্ছে আরেকটা খুব রিলায়েবল ইন্ডিকেটর, যে ইন্ডিকেটরটার মাধ্যমে আমরা আমাদের এন্ট্রি পয়েন্ট, এক্সিট পয়েন্টটা আমরা বের করতে পারি, এবং এটা আমাদেরকে বাইং সিগন্যাল এবং সেলিং সিগন্যাল আমাদেরকে দিয়ে থাকে, এবং আমাদেরকে ট্রেন্ড সম্পর্কে আমাদেরকে একটা আইডিয়া দিয়ে থাকে। দ্যাট ইজ অলসো এ মোমেন্টাম ইন্ডিকেটর। আচ্ছা, তো এখন আমরা দেখব যে এই বোলিঙ্গার ব্যান্ডের কি কি পার্টস আছে। আসলে বোলিং ব্যান্ডের তিনটা অংশ আছে। একটা হচ্ছে আপার ব্যান্ড, একটা হচ্ছে লোয়ার ব্যান্ড, আর একটা হচ্ছে মিডল ব্যান্ড। তিনটা ব্যান্ডই হবে, তিনটা ব্যান্ড আছে। আচ্ছা, এই যে মিডল ব্যান্ড যেটা আছে, এই মিডল ব্যান্ডটা তৈরি হয় হচ্ছে 20 দিনের 20 ডেজ মুভিং অ্যাভারেজ, সিম্পল মুভিং অ্যাভারেজ নিয়ে এই রেখাটা বা এই ব্যান্ডটা তৈরি করা হয়। আচ্ছা, আবার সিম্পল মুভিং অ্যাভারেজটা কি ছিল, যে আমরা 20 দিনের ক্লোজিং প্রাইসটাকে যোগ করার পরে যখন 20 দিয়ে ভাগ করব, ওই যে ফলাফলটা পাওয়া যাবে সেইটাকেই আসলে এই ড্র করে এরকম একটা লাইন পাওয়া যায়। দ্যাট ইজ দি 20 ডেজ SMA বা মুভিং অ্যাভারেজ, আমাদের এটা এই লাইন। আচ্ছা, এরপর আপার যে ব্যান্ডটা আছে, এই আপার ব্যান্ডটা হচ্ছে এই 20 ডেজ মুভিং অ্যাভারেজ সাথে টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন একটা টার্ম, হ্যাঁ, দুই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যোগ করে যে লাইনটা পায় সেটাকে বলে হচ্ছে আপার ব্যান্ড। আর এই 20 থেকে 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে মাইনাস করার পরে যে লাইনটা পায় সেটা হচ্ছে লোয়ার ব্যান্ড। আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হিসাব করতে যাওয়ার দরকার নাই, জানারও দরকার নেই, কি শুধু এইটুকুই জানবো যে তিনটা ব্যান্ড থাকে, তিনটা ব্যান্ডের ভিতরে মিডিল ব্যান্ড একটা, তারপর নিচে একটা ব্যান্ড থাকে, উপরে একটা ব্যান্ড থাকে। আচ্ছা, এখন এই ব্যান্ডগুলোর কাজটা কি আসলে? নর্মালি হচ্ছে যখন কোনো শেয়ারের দাম কমতে থাকে, তখন ইনফ্যাক্ট ও এই ব্যান্ডের নর্মালি শেয়ারের প্রাইস ব্যান্ডের ভিতরে থাকার চেষ্টা করে, নর্মালি ভিতরে থাকার চেষ্টা করে। যদি কোনো কারণে ব্যান্ডের বাইরে চলে যায়, তাহলে বাইরে বেশি দিন স্টে করতে পারে না, 2-4-5 দিন থাকতে পারে বাইরে গিয়ে, বাট তারপরে ইভেনচুয়ালি তাকে ভিতরে চলে আসতে হবে। এটা হচ্ছে নিয়ম, মানে এটাই হচ্ছে শেয়ার মার্কেটের আপ ডাউনের পরিপ্রেক্ষিতে এটা হয়ে থাকে। তো যদি গা ঘেঁষে যায় তাহলে সেই ক্ষেত্রে এই ব্যান্ডের ভিতরের দিকে গ্যাপগুলা একটু বেশি বৃদ্ধিপ্রাপ্ত হয়। আমরা দেখতে পাচ্ছি এখানে নিচের দিকে যখন নামতেছিল তখন কিন্তু এই যে গ্যাপটা, এই উপরের ব্যান্ড এবং নিচের ব্যান্ডের ভিতরে গ্যাপটা কিন্তু বেশি বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। তার মানে এই যে ডাউন ট্রেন্ডটা খুব তেজি ডাউন ট্রেন্ড। এটা মানে হচ্ছে ডাউন ট্রেন্ডটা অত্যন্ত তেজি ডাউন ট্রেন্ড। এই যে তেজি ডাউন ট্রেন্ড হওয়ার কারণে খুব শার্প ফল করছে, এবং এই দুইটার মাঝখানে ডিস্টেন্সটাও কিন্তু অনেক বেশি হয়েছে, রাইট। কিন্তু বেশি দিন থাকতে পারে না, কিন্তু এই দিন বেরোয় গেছে, ফুল বেরোয় গেছে, পরের দিন ফুল বেরোয় গেছে, তারপরের দিন একটু বেরোইছে, তারপরের দিন ভিতরে ঢুকে গেছে। সো দিস ইজ এ পয়েন্ট ওয়ার ইউ শুড বাই। এইখানে হচ্ছে আমাদের শেয়ারটা কেনা উচিত, এখানে শেয়ার আমাদের কেনা উচিত। আবার এট দ্য সেম টাইম এটা হচ্ছে এই আপার ব্যান্ডের বাইরে গিয়েও বেশি দিন থাকতে পারে না, ওকে ইভেনচুয়ালি আবার ভিতরে চলে আসতে হয়। তো নর্মালি যখন আপার ব্যান্ডের বাইরে চলে যায় তখন একটু খেয়াল রাখতে হবে যে তখন আমাদের শেয়ারটাকে বিক্রি করে দেওয়া ভালো। হয়তো 1-2 দিন বেশি থাকতে পারে বাইরে গিয়ে, বাট বেটার আমরা খেয়াল রাখবো। যদি মনে করি যে না অনেক বেশি বাইরে চলে গেছে, ফুল একদম ক্যান্ডেলটা বাইরে চলে গেছে, তা আমার মনে হয় উই শুড টেক প্রিপারেশন যে আমার শেয়ারটা সেল করে দেওয়া উচিত, কারণ ও আবার ভিতরেই আসবে। আচ্ছা, এখন যদি এই মিডিল ব্যান্ডটা, তাহলে কাজ কি? মিডিল ব্যান্ডটা হচ্ছে আমাদেরকে বোঝায় যে শেয়ার আমাদের যে ট্রেন্ডটা চলতেছে, এই ট্রেন্ডটা পজিটিভ ট্রেন্ড নাকি নেগেটিভ ট্রেন্ড। তো যদি আমার ক্যান্ডেলগুলা যদি এই মিডিল ব্যান্ডের উপরে থাকে, এই যে এখানে সাইডওয়েজ ছিল, এটা কনফিউশন ছিল যে এ বাড়বে না কমবে, হ্যাঁ, ওই যে আমরা বলি যে সাইডওয়েজ ছিল, তো তারপরে সাইডওয়েজ থেকে উপরের দিকে চলে গেছে। তো কেন গেছে সেটা হচ্ছে যে এই যে ন্যারো হয়ে গেছে, এই জায়গায় বলি আমরা বোলিঙ্গার ব্যান্ড স্কুইজ, যেখানে বোলিঙ্গার ব্যান্ডটা এইখানে কত চওড়া ছিল, এই চওড়াটা কিন্তু আস্তে আস্তে করে এখানে এসে কমে গেছে, এই যে চওড়াটা কিন্তু কমে গেছে।
দ্যাট ইজ কল্ড দি বোলিঙ্গার ব্যান্ড স্কুইজড। নর্মালি যখন বোলিঙ্গার ব্যান্ড স্কুইজড হয় বা একটা ডাউন ট্রেন্ডের পরে যখন স্কুইজটা হয়, ইট ইজ এক্সপেক্টেড যে এখান থেকে এরা আপ ট্রেন্ডে যাবে। উল্টার দিকে হইতে পারতো, নট যে 100% যে একদম ডাউন ট্রেন্ড থেকে এসে স্কুইজ হইলে যে আবার উপরের দিকেই যাবে, 100% না, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হয় যে একটা ডাউন ট্রেন্ডের পরে যখন এটা ওই বোলিঙ্গার ব্যান্ডটা স্কুইজড হয়, একটু বাড়ার পর স্কুইজ যখন হয়, তার মানে আলটিমেটলি সেইখান থেকে বাড়ার প্রবণতা বা সম্ভাবনা অনেক বেশি থাকে দ্যান দ্যাট অফ গোয়িং ডাউন। তা আমরা দেখতে পাচ্ছি এই স্কুইজটা হওয়ার পরিপ্রেক্ষিতে সেইখান থেকে বেড়ে চলে গেছে, রাইট? সো এই মিডিল ব্যান্ডের হচ্ছে যে আমাদেরকে সে ট্রেন্ডটা কোন দিকে যাচ্ছে এবং কত স্ট্রংলি যাচ্ছে সেটা আমাদেরকে বুঝতে সাহায্য করে। এইখানে দেখতে পাচ্ছি যে আমরা যখন সে নিচে নামতেছিল কত স্ট্রংলি নামতেছিল আমরা বুঝতে পারতেছি, আবার এখানে যখন যে বাড়তেছে কত স্ট্রংলি বাড়তেছে, এটা আমাদের মিডিল ব্যান্ডের। তো মিডিল ব্যান্ড হচ্ছে আমাদেরকে এই জিনিসটা বুঝতে সাহায্য করে, রাইট? সো দিস ইজ অ্যাবাউট বোলিঙ্গার ব্যান্ড। তো প্রাইস ব্রোক, এই যেটা বলছে প্রাইস ব্রোক, এখানে প্রাইস ব্রেক করছে কারণ এইখান থেকে বেড়ে চলে গেছে। কারণ হচ্ছে যে এইখানে বারবার বাধা পাচ্ছিল, এই জায়গায় বাধা পাচ্ছিল, বাধা এই দিন সে বাধার অতিক্রম করে চলে গেছে, রাইট? আচ্ছা, এবং প্রাইস ক্লোজ অ্যাবাভ আপার ব্যান্ড, আপার ব্যান্ডের উপরে প্রাইসটা ক্লোজ হয়েছিল। তো তারপরে আপার ব্যান্ডের উপরে যদি প্রাইস ক্লোজ হয়, তার মানে হচ্ছে তার যে পরবর্তী মুভমেন্ট যেটা আসতেছে সেটা অত্যন্ত স্ট্রং আসতেছে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে পরবর্তীর কিন্তু অনেক খুব শার্পলি কিন্তু সে বেড়ে চলে গেছে উপরের দিকে। ওকে, সো এটাই হচ্ছে মোটামুটি আমাদের বোলিঙ্গার ব্যান্ড। আরও ওকে, সেম জিনিস এখানে এক জিনিস বলা হচ্ছে। ওকে, সো এখন আমরা দেখি, আমরা আমাদের চার্টে চলে গিয়ে আমরা যদি এখানে একটা বোলিঙ্গার ব্যান্ড প্লেস করি তাহলে কি দাঁড়ায়। তাহলে আমরা এটাকে কেটে দিই, এটাকে কেটে দিলাম। তো যখন আমরা যখন অ্যানালিসিস করব তখন কি করব, তখন একবার ইএমএ ক্রসটাকে দিব, প্লেস করব, প্লেস করে আইডেন্টিফাই করো যে ইএমএ যখন আমি ক্রসটা দিয়েছিলাম তখন ও কোন জায়গায় আমাকে কেনার ইন্ডিকেশনটা দিছিল, ওকে নোট ডাউন করো। কোন জায়গায় আমাকে বিক্রি ইন্ডিকেশন দিয়েছিল নোট ডাউন করো। হ্যাঁ, এটা নোট ডাউন করো, কেটে এবার কেটে দাও। কেটে দেওয়ার পরে দেন বোলিঙ্গার ব্যান্ডটাকে প্লেস করো। ওকে, বোলিঙ্গার ব্যান্ডটাকে আমরা প্রেস করলাম। প্রেস করার পরে দেখো এই যে যেখানে ওইখানেও কিন্তু আমাকে বলছিল যে এখানে কেনা উচিত, ও এইখানেও বলতেছে আমাকে কেনা উচিত ছিল, বোলিঙ্গার ব্যান্ডও বলতেছে। তার মানে দিস ওয়াজ এ, আমাদের এই পয়েন্টটা হচ্ছে আমাদের কেনার একটা জায়গা না, এটা জায়গা ছিল, ওও বলতেছে। আচ্ছা, এইখানেও কিন্তু আমাদের, আমি বলছিলাম যে আমাদের বোলিঙ্গার ব্যান্ডটা, লোয়ার ব্যান্ডটা আমাদের সাপোর্ট হিসাবে কাজ করে। হ্যাঁ, তো আমাদের এইখানেও কিন্তু আমরা এইখানে হয়তো বুঝতে পারি নাই। যখন আমার বোলিঙ্গার ব্যান্ডটা যখন দেখতাম তাহলে কিন্তু আমাকে ইন্ডিকেশন দিচ্ছে যে না, ইউ শুড বাই হিয়ার নাও, রাইট? আচ্ছা, আমি আবার বলেছিলাম যে উপরের দিকে এই যে এখান থেকে সেল করার কথা ছিল, ওই যে আমি বলছিলাম যে যখনই বাইরে চলে যাবে তখন অ্যালার্ট হয়ে যাইতে হবে যে যে কোনো মুহূর্তে সে কিন্তু ভিতরে ঢুকে যাবে। তো সুতরাং এই কিন্তু পরের দিন ঢোকে নাই, তার পরের দিন ঢুকে গেছে। তো সুতরাং দ্যাট ওয়াজ বাই সেল পয়েন্ট আমাদের জন্য ছিল। সো ইটস এ ক্লিয়ার ইন্ডিকেশন, আমাদের কিন্তু একদম ক্লিয়ারলি বোঝা দিচ্ছে যে আসলে কখন এইগুলো জাস্ট ফলো করলেই কিন্তু আমাদের লস করার কোনো সম্ভাবনা থাকে না। এইখানেও যখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 30 20-এ নেমে এসেছিলো, এখান থেকে 30 ক্রস করলো। আচ্ছা, আমাদের বোলিঙ্গার ব্যান্ডের এই যে এখান থেকে সে উপরের দিকে চলে যাচ্ছে, তার মানে দ্যাট ওয়াজ এ ক্লিয়ার সিগন্যাল যে এখানে তোমার ইউ শুড বাই দি শেয়ার নাও। আমরা যদি কোনো, এটা যে ইন্ডেক্স দেখাচ্ছি, শেয়ারে চলে যায়, কোনো একটা শেয়ারের নাম বলো তোমরা। ইমাদুল অয়েল। হ্যাঁ, এমাদুল অয়েল। আচ্ছা, এমাদুল অয়েল। আচ্ছা, আচ্ছা, এখানে আসি, আমরা দেখার চেষ্টা করি যে প্রথমত হচ্ছে যে
এটা দীর্ঘদিন একটা মোটামুটি সাইডওয়েজ রেঞ্জের ভিতরে ছিল, যে এই জায়গায় ওই যে 55 থেকে 40-এর ভিতরে অনেক দিন ধরে আছে। আচ্ছা, আর এর ম্যাক্সিমাম সময় সে ডাউন ট্রেন্ডে ছিল, এখান থেকে শুরু করে এই পর্যন্ত সে ডাউন ট্রেন্ডে ছিল। কারণ এই জায়গাগুলো যখন এই 40 এবং 40 টু 55-এর ভিতরে আমরা চেষ্টা করব শেয়ার কেনা বেচা না করার, মানে কেনার চেষ্টা করবো না। কারণ যদি আমরা ওই রেঞ্জে কিনি তাহলে আমি কতদিন ওয়েট করতে হবে, ইউ ডু নট নো, আসলে আমরা বুঝতে পারি না। হচ্ছে এখন আসি, আমরা একটা করে আসি। আমাদের যদি আমরা এই জায়গাটাতে আসি, এখানে আমাদের নেমে গিয়েছিল প্রায় 20-এ নেমে আসছিল আমাদের এইখানে, কিন্তু আমাদের এটাও আমাদের বোলিঙ্গার ব্যান্ডের লোয়ার ব্যান্ডের 3টা দিন পরপর 3টা দিন সে বের হওয়ার চেষ্টা করেছে, বের হইতে পারে না বা বের হয়নি, মানে দিস ইজ এ সাপোর্ট, তার জন্য সাপোর্ট হয়েছে। সুতরাং এই জায়গায় আমি কিনতে পারতাম, এটাকে কিনতে পারতাম, তো মানে কেনা উচিত ছিল, যদি আমি কিনতে চাইতাম আমার কেনা উচিত ছিল, এখানে কিনতাম। আচ্ছা, আমি ওয়েট করি। এখানে যেহেতু মাঝপথে গিয়ে কমে গেছে, এখানে আমার সিদ্ধান্ত আমি নিতে পারতাম না। হ্যাঁ, এখানে কখনোই আমি সিদ্ধান্ত নিতে পারবো না, আমি ওয়েট করে থাকা উচিত ছিল। আবার নামতো, ওয়েট করে থাকবো, অসুবিধা নেই, কারণ তখন পর্যন্ত আমার কিন্তু মিডিল ব্যান্ডের উপরে আমার ক্যান্ডেলগুলো আছে, ওই যে ডাউন ট্রেন্ডে যাই নাই, এইটা আমার ইন্ডিকেশন যে না, ভয় পাওয়ার খুব একটা বেশি এখন পর্যন্ত কিছু হয় নাই। এই যে সে এখন পর্যন্ত সে নিচের দিকে যায় নাই। আচ্ছা, একদিন চলে গিয়েছিল, বাট পরের দিন ব্যাক করছে। এই একদিনে এই যে চলে যাবে ডোজি ক্যান্ডেল হচ্ছে একটা কনফিউশনের ক্যান্ডেল, যে ও নিচে যাবে না উপরে যাবে ও কিন্তু তখন পর্যন্ত কনফার্ম না, বাট একটু ইন্ডিকেশন সে দিছে। যদি এটা রেড হইতো, এই ডোজিটা যদি রেড হইতো, তাহলে ধরে নেওয়া যাইতো যে ও নিচের দিকেই যাবে। বাট এই যেহেতু সবুজ হয়েছে এখানে এই ডোজিটা, তার মানে এইখান থেকে এ উপরের দিকে যাবে, ইন্ডিকেশন দিছে। তো এই যে আমরা এইখানে কিনতাম, এই জায়গায় কনফিউশন, কিচ্ছু করতে পারতাম না আমরা। এই জায়গায় যখন দেখলাম যে বেরোয় গেছে, ব্যান্ডের বাইরে চলে গেছে, তখন উই শুড হ্যাভ সোল্ড ইট, আমরা এখানে সেল করে দেওয়া উচিত ছিল। সুতরাং এইখানে ছিল হচ্ছে ওর প্রাইস ছিল 19 টাকা 50 পয়সা, আর এইখানে ওর প্রাইসটা আমি যদি এই দিন পারলাম না, আমি এই দিন বিক্রি করে দিব, তখন হচ্ছে 32 টাকায় বিক্রি করে দেবো। 19 টাকার থেকে 32 টাকার যে গ্যাপটা, এই লম্বা গ্যাপটা আমি এখান থেকে নিতে পারতাম। টাইম কদিন হলো? টাইমটা হচ্ছে এই দিন ছিল হলো খুব বেশি দিন না, মানে সম্ভবত ইট ইজ মেবি 20 ডেজ, খুব বড় যে 20 ডেজ হতে পারে। তো 20 ডেজের ভিতরে 19 টাকা ইনভেস্ট করে 11 টাকা লাভ, নাকি 12 টাকা লাভ। ওকে, আচ্ছা, এখন যেটা হয়েছে, এখন এই যে দীর্ঘদিন বেশ কয়েকটা দিন সে কিন্তু এই যে বোলিঙ্গার ব্যান্ড স্কুইজ হয়েছে, এখন এই যে উপরের দিকে যাওয়ার সম্ভাবনা রয়ে গেছে, এবং এটা উপরের দিকেই যাবে। ঠিক আছে, তাহলে এটা কেনা যায় স্যার? হ্যাঁ, কেনা যায়, এটা কেনা যায়। ঠিক আছে, তো নেক্সট হচ্ছে তোমার, থ্যাংক ইউ। আর আমরা যদি এখানে আবার আনি, আমাদের ইএমএটাকে নিয়ে আসি, ইএমএ, তাহলে আমরা দেখি ইএমএ আর কি ইন্ডিকেশন দেয়, আমরা দেখি ইএমএ। আমরা যাব হচ্ছে 2050। আচ্ছা, এই যে এখন দেখো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে শর্টার টাইম ফ্রেমের যে ইএমএ, শর্টার যে আমাদের যে কত 20 দিনের যে ইএমএটা, এইটা কিন্তু এই যে মাত্র একে টাচ করছে, মানে সে নিচের থেকে উপরের দিকে ক্রস করার পায়তারা করতেছে। হ্যাঁ, পায়তারা করতে, তার মানে দিস ইজ ভেরি গুড টাইম, ভালো টাইম কেনার জন্য, রাইট? তো এরকম হতে পারে, আমি তোমাকে আরেকটু জাস্ট একটু কশন করি, সেটা হচ্ছে যে আমরা বোলিঙ্গার ব্যান্ডটা আবার একটু প্লেস করে দিয়ে রাখি, একটু বোলিঙ্গার ব্যান্ডটা প্লেস করি, এইটাকে কাটি। আচ্ছা, এখন যেটা একটা জিনিস খেয়াল করতে হবে যে আমাদের কিন্তু 50% অফ দি ক্যান্ডেল হ্যাজ গন আউট অফ দি ব্যান্ড, এই ব্যান্ডের কিন্তু আউটে 50% চলে গেছে। তো কালকের দিনটা মেবি এরকম হইতে পারে, কালকের দিনটা কিন্তু ও একটু বেড়ে একটু কমতে পারে, যাতে এর ভিতরে নিয়ে আসার জন্য।
তখন এইটাকে একটু ভিতরে নিয়ে আসার জন্য তখন এটা একটু বাড়বে, এদিকে এদিকে একটু বাড়বে। বুঝতে পেরেছি সজীব? জি জি স্যার। হ্যাঁ, তো সুতরাং বাট স্টিল ইটস ইন এ গুড পজিশন ফর ইনভেস্টমেন্ট। ওকে, অন্য স্যার বোলিঙ্গার ব্যান্ডও তো স্প্যান্ড হওয়া শুরু করছে স্যার। হ্যাঁ, স্পেন্ড করা শুরু করেছি, সেটা বললাম। কালকের দিনটা যদি আমরা দেখি যে যদি কালকে যদি তোমার বেড়ে যায়, তাহলে এই ব্যান্ডটা বাড়া শুরু করে এইভাবে চলে যাবে। আর যদি তোমার মনে হয় কালকে যদি সে কিছুটা কমে, ডাউন ডাউন ট্রেন্ড হয়। ডাউন ট্রেন্ড হবে না, কালকে যদি সে কমে তাতে কী হবে, তাতে সে ব্যান্ডের ভিতরে আসলো, দেন আবার মুভ করবে সে, ঠিক আছে? জি জি। ওকে, দেন আমাদের অন্য কোনো আইটেম বলো। এশিয়ান টাইগার স্যার, এটি এশিয়ান টাইগার্স, জি স্যার। আচ্ছা, ASIAN, এশিয়ান টাইগার কি দিয়ে লেখে বলো তো? এটিসি স্যার, হ্যাঁ হ্যাঁ, এটিসি। ও ATC, ATC। ওকে, এশিয়ান টাইগার, এশিয়ান টাইগার আপ ট্রেন্ড আছে। এশিয়ান টাইগার কিন্তু আপ ট্রেন্ড আছে, কারণ হচ্ছে ওর বোলিংগার ব্যান্ডটাকে ও নিয়ে মুভ করতেছে, মানে উপরের দিকে যাওয়ার সম্ভাবনা তার অনেক বেশি, ঠিক আছে? কারণ এখন আমরা এখানে 62-তে মাত্র আছি, সুতরাং অসুবিধা নাই, এদিকে আমি সেভ আছি, এটা আমাকে দেখাচ্ছে পজিটিভ দেখাচ্ছে, তো সুতরাং ইটস এ গুড পজিশন। দেখো, এই শেয়ারটাই যদি কেউ মনে করো যে কিচ্ছু জানে না, শেয়ার মার্কেট সম্পর্কেও কিছু জানে না, সে খালি শিখছে যে বোলিঙ্গার ব্যান্ড শিখছে, RSI শিখছে, এই দুটা জিনিস শিখছে, তো সে কি করবে, RSI যখন নামবে 30-এর নিচে নামবে, ও কিনবে, বোলিঙ্গার ব্যান্ডের বাইরে যখন যাবে সে কিনবে, আর উপরের দিকে বাইরে গেলে সে বিক্রি করবে। এই যা চুপচাপ বসে থাকুক, কয়েকবার করুক, কতবার সময় দিয়েছে, কতবার সুযোগ। আমরা যদি একটা পার্টিকুলার একটাই, যে আমি তোমাদের কেন বলি যে আমরা কয়েকটা স্টক নিয়ে আমরা স্টাডি করব, রেগুলার স্টাডি করব, তখন দেখবা যে তুমি ওই শেয়ারটা কোন মাসে কোন জায়গায় নামছিল, কত দূর গেছিল, কী হয়েছিল না হয়েছিল, যখন তোমার মাথায় নখদর্পণে চলে আসবে, তখন তোমার কিন্তু মানে কোনো পেরেশানি নাই। তুমি দেখবা যে 5-6টা আইটেম সবসময় তোমাকে সুযোগ দিবে যে না এখন কেন, বা এখন বিক্রি করে দাও। তো দুনিয়ার যে দৌড়াদৌড়ি করে তো লাভ নাই। আমরা দেখি ব্র্যাক ব্যাংক, দেখি, আচ্ছা ব্র্যাক ব্যাংক, আচ্ছা ব্র্যাক ব্যাংকে যদি আমরা বলি, এখানে ব্র্যাক ব্যাংকে একটা লম্বা টাইম সে একটা ইয়েতে ছিল, এই যে এইখানে ছিল, তো এইখান থেকে যদি আমরা কেউ কিনতাম, যে 30-এর যে লেভেলে যে আমরা কেউ কিনতাম, তখন প্রাইসটা তোর কত হতো, এরকমটা রেঞ্জ হতো 34 টাকায় আমরা কিনতে পারতাম। আচ্ছা ঠিক আছে, 34 টাকা কেনার পরে এটা সাইডওয়েজ গেছে, অনেক দিন দীর্ঘদিন সাইডওয়েজে ছিল। আচ্ছা, দেন আমি এ বাড়লো কোন পর্যন্ত, 38 পর্যন্ত চলে আসছিল। এইখানে হয়তোবা এই এত শর্ট টাইমে আমি সিদ্ধান্ত নিতে পারতাম না হয়তোবা আমরা, কারণ হচ্ছে যে ও একদিন মাত্র একটু বেরোয়ছিল, সুতরাং ইট ওয়াজ নট পসিবল, ধরে থাকতাম আমি। দেন আমরা এখান থেকে আমরা কিন্তু খেয়াল করতেছি যে আমাদের এই যে মিডিল ব্যান্ডের উপরেই কিন্তু প্রাইস তখন পর্যন্ত আসছে। যখন মিডিল ব্যান্ড থেকে নিচে নেমে যায় তখন একটা ভয়ের বিষয় থাকতে পারে, বাট আমি দেখতেছি যে সে মিডিল ব্যান্ডের উপরেই আছে, তো সুতরাং দ্যাট ইজ এ পজিটিভ সাইন। আবার এদিকে হচ্ছে যে সে 50-এর উপরে আছে, দ্যাট ইজ এ পজিটিভ সাইন, যে 50-এর উপরে আছে মানে কি, তার মানে লুজার আর গেইনারের ভিতরে গেইনারের সংখ্যা বেশি, তার মানে আমি মোটামুটি কনফার্ম যে না আমার নিচের দিকে যাচ্ছে না, তখন আমি ধরে বসে থাকতাম, আমি এখানে বিক্রি করতাম, রাইট, এই যে বেরোয় চলে গেছে বিক্রি করে দিতাম, তারপরে আর কেনা দরকার, চুপচাপ বসে থাকো, এই আইটেম থেকে আউট, আর দরকারই নেই। আচ্ছা চলে যাও, আমি পরে খুঁজে বের করলাম, ঠিক আছে অন্য কোনো আইটেম আছে কিনা, চলে যাই আমরা অন্য আইটেমে। বলো একটা আইটেম বলো। ডাচ বাংলায় চলে যাই। ওকে, ডাচ বাংলা, এখন হিসাব করা যে ওইখানে কোন মাসে বেরোয় গেছিলা, তো সুতরাং ওই টাকাটা তোমার পড়ে আছে, এখন কোথায় খোঁজা শুরু করো স্টক পাচ্ছ কিনা। ওকে, ডাচ বাংলা হয়তো পাইলা না, বা আমি জানি না এখানে বেরোয় গেছিলাম না, কোন মাসে বেরোলাম জানি না, তাহলে যদি আমার কাছে টাকাটা থেকে থাকে তাহলে আমি এখানে কিনতে পারি, যেখানে সে বেরোয় গেছে এখানে 30-এর লেভেলে চলে আসছে, সুতরাং আমরা এখানে কিনতে পারতাম। আচ্ছা বাদ দাও, এটাও হয়তো মনোভূত হইল না, চলে যায় অন্য আইটেমে। BSRM স্টিল না, ওরিয়ন ফার্মা। আচ্ছা ওরিয়ন ফার্মা,
ওরিয়ন ফার্মা যাই। ওকে, ওরিয়ন ফার্মা দীর্ঘদিন একটা ডাউন ট্রেন্ডে ছিল, দীর্ঘদিন ডাউন ট্রেন্ড, তারপরে এখন সাইডওয়েজ আসছে সে এখন পর্যন্ত নট কি বলা যায়, এখনো স্ট্রং না, ঠিক আছে, যদিও ক্রস করছে। আমরা যদি এখানে কিনে আমরা খুব লুজার হব না, এখানে যদি কেউ কেনে সে কিন্তু লুজার হবে না, তার রিস্ক সাইড কোনটা থাকে। হ্যাঁ, চেষ্টা করতেছে রাইট রাইট। এর ডাউন সাইড কত? এর ডাউন সাইড খুব একটা বেশি নাই আসলে। ডাউন সাইড ধরতে গেলে 2-3 টাকার ডাউন সাইড আছে, আর কোনো ডাউন সাইড নাই, আপ সাইড আছে। সুতরাং কেউ যদি এখানে কিনে তাকে হয়তো 2-4-5 দিন 10 দিন বেশি ওয়েট করে থাকতে পারে, বাট এখানে তার লস করার সম্ভাবনা কম। ওকে, কারণ লম্বা টাইমের কনসলিডেশন হয়েছে, লম্বা কনসলিডেশন হয়েছে। আচ্ছা, ওকে, আর কি আইটেম আছে বলো? হ্যাঁ, আচ্ছা, ওরিয়ন ইনফিউশন, তারপরে সানলাইট আসবো। ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ইনফিউশনও ইয়েতে আছে, কি বলে, ওই সাইড ওয়েজে আছে, বাট খুব স্ট্রং জায়গায় আছে, এতে বাড়বে, ঠিক আছে, এতে বাড়বে। আচ্ছা, এবার সানলাইফ না, সানলাইফ ইন্স্যুরেন্স। একটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে সানলাইফ ইন্স্যুরেন্সটা কিন্তু দীর্ঘদিন একটা আপ ট্রেন্ড আছে, দীর্ঘদিন আপ ট্রেন্ড। খুব মাঝে সামান্য টাইমের জন্য সে তো ডাউনে ছিল, বাট ম্যাক্সিমাম টাইমে সে আপ ট্রেন্ডে ছিল, লম্বা টাইমে। সানলাইফ ওইখান থেকে বাড়বে। ধরো ওর বাধা আছে 72-73 বাধা আছে, ঠিক আছে, তো 72, 73, 75 লেভেলে সে বাধাটা পাবে। বাট এখান থেকে, কারণ এখানে আমাদের আরএসআই সাপোর্ট করতেছে, আমাদের বোলিঙ্গার ব্যান্ডের মিডিল ব্যান্ডের উপরে আছে, এবং ইজ সাপোর্টিং। হ্যাঁ, যদি আমরা ইএমএটাকে যোগ করি, এখানে দেখি, ইএমএটাকে নিয়ে আসি, এখানে তো একটা মনে হয় যে 3 সোলজার নাকি একটা, হ্যাঁ হ্যাঁ, 3 হোয়াইট সোলজার। আচ্ছা, আমরা হচ্ছে কোনটা নেবার জন্য বললাম, হচ্ছে ইএমএ। এই যে ইএমএ, এটা হলো যারা খুব শর্ট করে, বা ডে ট্রেডার যাদেরকে বলে, এরা এই যে এখানে সিগন্যাল দিচ্ছে, যে বাইং সিগন্যাল এখানে আমাকে দিচ্ছে। আর আমরা যারা একটু দীর্ঘদিনের জন্য একটু করি, তার জন্য দেখে নিই একটু আমরা 20 এবং 50। আচ্ছা, এখানে ক্রসিং হয় নাই, বাট এই যে পুরো এই যে আমাদের যে শর্টার টাইম ফ্রেমের যে ইয়েটা, যে রেখাটা, এই রেখাটা কন্টিনিউয়াসলি কিন্তু উপরে, মানে ইট ইজ ইন এ ভেরি স্ট্রং আপ ট্রেন্ড। এই শেয়ারটা কিন্তু অনেক বেশি আপ ট্রেন্ডে আছে, এবং এইখানে সে একটু নামছিল, নেমে কিন্তু আবার সে ঘুরে গেছে। ইটস এ গুড পজিশন। না, যারা এখানে কিনতে পারছে ভালো, স্টিল যারা কিনতে পারেনি তারা কিনলে তাদের জন্য খুব ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। ওকে, আর কোনো কিছু, আর কোনো স্টক? তোশরিফা, দেখি তোশরিফা বাড়তেছে, দেখি কি অবস্থা। চলে যাব আমরা বোলিংয়ের ব্যান্ডে, চলে যাই। আচ্ছা, তোশরিফা যেটা হচ্ছে বোলিংয়ের ব্যান্ডে কিন্তু বাইরে চলে গেছে, তো মেবি আরও একটা দিন হচ্ছে সে বাইরে থাকতে পারে, তারপরে কিন্তু সেই ব্যান্ডের ভিতরে আসার জন্য তাকে আসতে হবে, তার মানে দাম কমবে। এদিকেও 72-তে আমরা চলে গেছি। ভলিউম হেভি ভলিউম হয়েছে, ভলিউমটা অনেক বেশি হয়েছে,
ঠিক আছে, বাট দুইটা এটা হচ্ছে আমি বললাম যে 70 ক্রস করলেই যে আমাদেরকে বের হয়ে যেতে হবে তা না, আমাদেরকে অ্যালার্ট হইতে হবে। বোলিঙ্গার ব্যান্ডের বাইরে চলে গেলেই যে আমাকে রাইট, কারণ এটা এর গা ঘেসে বেড়ে যেত। হ্যাঁ হ্যাঁ, এই যে আমরা যেখানে দেখি পরপর 3-4 দিন কিন্তু সে বাইরেই ছিল, কোনো সমস্যা নেই, থাকতে পারে, রাইট। তো এইভাবে যদি আমরা মোটামুটি এই যে 4-5টি ইন্ডিকেটার যে আছে, এই 4-5টি ইন্ডিকেটার নিয়ে যদি আমরা একটু নাড়াচাড়া করি এবং যদি আমরা ফান্ডগুলোকে খুব যত্রতত্র যদি আমরা ইনভেস্ট না করে ফেলি, তাহলে কিন্তু আমাদের ইনভেস্ট করা বা এন্ট্রি দেওয়ার জায়গাগুলো কিন্তু আমরা খুঁজে পেতে পারি। হ্যাঁ, পেতে পারি, মানে আমরা হালুস করার দরকার নেই, আমরা দেখবো, খুঁজে খুঁজে দেখবো। আমরা আরেকটা দেখি, আরডি ফুড। স্যার টাইম মনে হয় আপ হয়ে যাবে স্যার। আচ্ছা, আপ হয়ে গেলে কেটে যাবে। আচ্ছা, এই যে আরডি ফুড যেটা আছে, এই যে আমি যেটা বলছিলাম যে এই যে আমাদের দেখো এখানে সাপোর্ট করতেছে আমাকে, এখানেও সাপোর্ট করতেছে আমাকে, এখানে আবার কিনতে পারতাম, ওকে। তারপরে আমাদের এইখানেও কনফিউশন, এখানে আসলে আমরা সে কনফিউশনের অত অ্যাকুরেটলি ইয়ে করতে পারতাম। একটা সাপোর্ট করালে এখানে একটাই সাপোর্ট করতে হলে স্কুইজ হওয়ার পর এখানে আমাকে বাইরে বাইরে চলে যাচ্ছিল, বা ওইখান থেকে আবার ভিতরেই মানে চেষ্টা করছিল বাইরে চলে যাওয়ার, বাইরে যায়নি, ভিতরে চলে। এখানে কেউ যদি কুইক ইয়েতে নিতে পারতো হয়তো পজিশনটা। এই তো এইভাবে কিন্তু আমাদের আমরা যদি আরও একটা দেখি, কেডিএস যদি দেখি, সেম আমাদের এইখানে ছিল, ও এইখানে ছিল, রাইট। আমি এখানে বিক্রি করতে পারতাম না, আমি এখানে বিক্রি করতাম, কারণ সে তো এইখানে সিদ্ধান্ত নিতে পারতাম না আমরা, বাট এইখানে নিতে পারতাম। তো সুতরাং আমি যদি এইখানে ঢুকতাম, এখানে আমাকে আরএসআই আমাকে বলতেছে, আমাকে আমার বোলিঙ্গার ব্যান্ড আমাকে বলতেছে শুধু এখানে কেনা উচিত ছিল 28 টাকা করে কিনলে, আমি এখানে 35 টাকায় বিক্রি 38 টাকায় বিক্রি করতে পারতাম। তো দিস ইজ হাউ আমাদের কন্টিনিউয়াসলি যদি আমরা 30-32টা স্টককে যদি আমরা স্টাডি করি, কন্টিনিউয়াসলি যদি দেখতে থাকি, তাহলে আমরা ওইখান থেকে কিন্তু উই ক্যান ফাইন্ড আউট 3-4 স্টক কিন্তু পেতেই পারি, রাইট। ঠিক আছে।